বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে যারা লাইভ দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয়, বিশেষ করে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন, দেশের সর্বোচ্চ ট্রেড বডি ফেডারেশন অফ বাংলাদেশ ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রাক্তন পরিচালক ডক্টর শাহিদ রেজা, আমার ডানে রয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। ডক্টর শাহিদ রেজা, একটু আপনার কাছ থেকে আমি প্রথমে বুঝতে চাইব যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক চিত্রটা কি এই মুহূর্তে? মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যাংক খাত সব মিলিয়ে অর্থনীতি কি স্থিতিশীলতার পথে নাকি ঝুঁকি এখনও কাটেনি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যে স্বাধীনতার 55 বছর পরে এসে আমরা অর্থনীতিতে যে বিষয়গুলো আলাপ করি, এটাই একটা ইয়ার বিষয় যে আমরা এই আলাপগুলি কেন করতে যাবো এখন। আমরা তো আরও অ্যাডভান্স লেভেলে একটা আলাপ করা দরকার ছিল, কিন্তু যেভাবে হোক একটা বাংলাদেশের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলে এসেছিল। সেখান থেকে অর্থনীতি একটা ডাইমেনশনের দিকে যাচ্ছে মনে হচ্ছে আর কি। যেটা আপনার রিজার্ভ এখন আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে বেশি রিজার্ভ বেড়ে যাওয়া কিন্তু অর্থনীতির জন্য খুব ভালো দিকের লক্ষণ না। তার মানে কি আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে না, পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বা অন্য ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছে না, যার ফলে রিজার্ভ আপনার ক্রমাগত জমতে থাকছে। রিজার্ভের টাকাটা কোত্থেকে আসে? আমাদের রেমিটেন্স বা এক্সপোর্ট থেকে যেটা আসে, যেটা বাংলা টাকায় কনভার্ট করার পরে সরকারের কাছে যে টাকাটা জমা হয় সেটা আছে। সরকার যখন পুনরায় বিনিয়োগ করা শুরু করে তখন রিজার্ভের হারটা কমতে থাকে। রিজার্ভ একটা স্ট্যান্ডার্ড বিষয় আছে যে 3 মাস থেকে 4 মাসের দেশের যে আমদানি ব্যয়, সেই আমদানি ব্যয়ের পরিমাণে যদি রিজার্ভ থাকা হয়, 4 মাস থাকলেই মোটামুটি ধরে নেওয়া হয় যে রিজার্ভ ভালো দিকে আছে। তো বাংলাদেশের মতো দেশে, বাংলাদেশে এখন খুশি হবেন বা আপনি নিশ্চয়ই জানেন, বাংলাদেশে এখন জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে 500 কোটি টাকা, $500 বিলিয়ন। জাস্ট রিসেন্টলি IMF-এর যে প্রজেকশন যেটা এসছে, 510 বিলিয়ন বা এরকম কিছু একটা এসছে। আপনি আরেকটা খেয়াল করেন যে আমাদের মিডল ক্লাস যেটা আছে, মিডল ক্লাস বলতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে, যে যারা দৈনিক গড়ে $20 করে রোজগার করে, এই পরিমাণ লোকের সংখ্যা হচ্ছে 4 কোটি। আপনি আরেকটা সবচেয়ে ভালো দিক যেটা আছে বাংলাদেশে, যে যুবশক্তি, যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়, এটাও প্রায় 4 কোটি আছে। তাহলে এই যে 4 কোটি মনে করেন মধ্যবিত্ত আছে, 4 কোটি আপনার এই যে ইয়াং পপুলেশন আছে, তাহলে সেখানে অর্থনীতি কেন ঘোরা দৌড়াচ্ছে না, কেন স্থবির হয়ে আছে কেন? এটা হচ্ছে আমার চিন্তার আলোচনার বিষয়। আপনি 50 বছরে পৃথিবীর কোনো দেশে কিন্তু অর্থনীতি গতি পেতে লাগে না। তাহলে আমাদের এখানে সমস্যাটা কী ছিল? এতদিন কেন লাগছে? আমাদের পরে যারা দেশ স্বাধীন হয়েছে তারাও তো আমাদের ক্রস করে এগিয়ে গেছে। এখন এখানে আমার মনে হচ্ছে যে আমাদের সুশাসনের যে জায়গাটা ছিল, শুরু থেকে আমরা এই জায়গাটাতে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। সবাই দেশ চালিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে। আমার মনে হয় যে দেশটাকে দীর্ঘমেয়াদী সুশাসনের যে ভিত্তিগুলি আছে, সেই ভিত্তিগুলি বোধহয় শক্তভাবে তৈরি হয়নি। বর্তমান যারা আসছে, আপনার যে আলোচনার সূত্র আছে, বর্তমান যারা ক্ষমতা আসছে, এদের হিস্ট্রিক্যালি এরা বিজনেস ফ্রেন্ডলি। আগে যখন ওনারা ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ক্ষমতার সময় আপনি দেশের বাণিজ্য বেড়েছে, শ্রমবাজার বেড়েছে, রপ্তানি বেড়েছে অনেক। উনি ওনার অল্প পিরিয়ডের মধ্যেও উনি অনেকগুলি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তারপরে 91-তে বেগম খালেদা জিয়ার গভর্নমেন্ট যেটা এসছে, সেটা কিন্তু 91 থেকে 96 গভর্নমেন্টটাকে মোটামুটি একটা ভালো গভর্নমেন্ট, পলিসিগতভাবে তারা অনেকগুলি ভালো কাজ করতে চেয়েছে। 2001 থেকে 6 আমি সেটা খুব বেশি নাম্বার দিব না, কিন্তু এরা বিজনেস ফ্রেন্ডলি হিসেবে প্রুভেন একটা রেকর্ড আছে। তো এখন বিজনেসের জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা দরকার হয়ে যায়, যে আপনি দ্রুত সিদ্ধান্ত নেওয়া। না হলে আপনি যে কোনো জায়গায় আপনি দেখবেন যে আপনি একটা বিনিয়োগ করলেন, আপনি বিনিয়োগ যদি ধীরে 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 করতেই থাকেন, তাহলে কিন্তু বিনিয়োগ একসময় আপনার জন্য একটা লাইবিলিটি হিসেবে চিহ্নিত হয়ে যাবে। আপনার বিনিয়োগ করতে হবে টাইমের মধ্যে এবং সেটা থেকে রিটার্ন নিয়ে আসতে হবে। তাহলে আপনি টাকার বিনিময়ে যে আপনার সেবা বা আপনার যে সমৃদ্ধি, এটা আপনি তৈরি করতে পারবেন। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এখনও এই 5 মাসের যে সরকার, 5 মাসের সরকারের যেই গতিতে এগুনোর দরকার ছিল, আমার মনে হচ্ছে সেই গতিটাই বোধহয় এখনও বোধহয় ঠিক ফুল স্পিডে ওনারা উঠতে পারেন নাই। তা এবং দরকার এটা। যেমন আমি হয়তো পরে বলতে পারবো যে গভর্নমেন্টের যে বিষয়গুলি নতুন আলোচনা এসছে, যে গাইডলাইনগুলি গভর্নমেন্ট দিচ্ছে, এগুলিতে অনেকগুলি ব্যবসা বাণিজ্যতে আছে যেটা যে আপনার মনে হচ্ছে যে অনেক হাফ এসছে।
আরও কিছুটা বাকি আছে, না হলে এটা গতি পাচ্ছে না, যেটা পরবর্তীতে হয়তো আপনার আলোচনায় বলা যাবে ব্যাংকিং খাত নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে, তখন আপনাকে আমি আরও একটু বিস্তারিত। মিস্টার হাবিব, এই যে সরকার গতি পাচ্ছে না এবং বর্তমান সরকার দায়িত্ব নেবার পরেই, ক্ষমতায় আসবার পরেই অর্থনীতিতে আস্থা ফেরাবার কথা বলেছে। আস্থার সংকটটা দীর্ঘদিন যাবতীয় বাংলাদেশে ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সময় ছিল, তার আগেও ছিল, কিন্তু এখন পর্যন্ত সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কোনো দৃশ্যমান পরিবর্তন দেখতে পাচ্ছেন কি? ধন্যবাদ আপনাকে। আমরা ওনার কথার সূত্র ধরে ৫-৫ বছর পরে এসে যদি আসলে এই গল্প আমাদেরকে এখনও করে যেতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। সেটাই। তার মধ্যে এই সরকারের গত 5 বছর আমরা যেই স্বপ্ন দেখছিলাম 5ই আগস্টের পর, দ্যাট ইজ জুলাই বিপ্লবের পর যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ রূপান্তরের পথে হাঁটা, বাংলাদেশের দিকে আমরা মনে করছিলাম এগিয়ে যাব, কিন্তু এন্ড অফ দ্য ডে ফাইনালি আমরা যেটা দেখছি, ওই 18 মাস যে শাসন, ওখানে অনিয়মে ভরা ছিল। আমরা তখন তো বুঝি নাই, ওই সময়টাকে তো আমরা বুঝতে পারি নাই আমরা ব্যবসায়ীরা। অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা যেমন আমেরিকার সাথে চুক্তি যেসব সব মিলে আর কি, মানে আমাদেরকে আমরা একটা বিশ্রী একটা অবস্থায় ফেলে গেছে সত্যিকার অর্থে। আগের সরকারের আমি যে অর্থ পাচারের যে গল্প, সেই গল্পটা তো আমরাই মনে হয় প্রথম অর্থ পাচারের গল্পটা শুরু করছিলাম। একজনের কাছে 10টা ব্যাংক, 7টা ব্যাংক, এই গল্প আমরা চিটাগনিয়ান হিসেবে প্রথম আমাদেরই কষ্ট হচ্ছিল। এটা এই যে চিটাগনিয়ান, আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। আমরা যারা সত্যিকার অর্থে ব্যবসাটা করতে চেয়েছিলাম, আমরা একসময় ওনাদের ভালোও বলছি, আবার যখন ঠিক খারাপ কাজটা শুরু করছে তখন থেকে আমরা বলা শুরু করছিলাম যে না, এইভাবে দেশ চলতে পারে না। এবং আর্থিক খাতকে যে আজকের যে এখন পর্যন্ত যে অবস্থায় আছে, 5 মাস অনেক বড় সময় না। আপনি দেখেন, আমরা বাজেটের আগে আপনার এখানে আসছিলাম, বাজেট নিয়ে অনেক সংঘর্ষ হয়েছিল। আমি এই বাজেট নিয়ে একটা লাইন শুধু বলি, প্রত্যেকটা বাজেটের সময় দেখেন কেউ না কেউ উচ্চবিলাসী, এই বিলাসী, সেই বিলাসী, অনেক নেগেটিভ অ্যাপ্রোচ থাকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার দেখা বাজেট কোনো নেগেটিভ অ্যাপ্রোচ ছিল না। আপনি দেখেন, এই যে টোটাল বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত প্রত্যেকটা খাতকে কিন্তু, প্রত্যেকটা মানুষের যে প্রয়োজনীয়তা, সেটার দিকে এই বাজেট কিন্তু নজর দিয়েছেন। সেক্ষেত্রে অ্যাজ এ চিটাগনিয়ান, অ্যাজ এ চিটং চেম্বার, আজকে আমি তো প্রথম যেটা বললেন আর কি, এতদিন তো আমি আসলে গাড়ি ব্যবসার পরিচয়ে, আজকে চিটং চেম্বারের ডিরেক্টর হিসেবে প্রথম আপনার সাথে আসছি। এবং আমরা সৌভাগ্যবান, আমাদের এই চেম্বারের এই সভাপতি ছিলেন কিন্তু আমাদের অর্থমন্ত্রী সাহেব আমির খসরু মাহমুদ, এই চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন। তৃণমূল থেকে আসা একজন ব্যবসায়ী, তৃণমূল ব্যবসায়ী উনি, কিন্তু একদম ওখান থেকে এসে বাংলাদেশের আজকে অর্থমন্ত্রী। এটা কিন্তু আমাদের জন্য সৌভাগ্য। জানা লোকের সংখ্যা ম্যাক্সিমাম আমরা যেগুলো পাইছিলাম আগের, যেটা যারা অনেক বেশি জানতো, কিন্তু প্রবলেমটা ওইভাবে ওনাদের হাতে আসে নাই। উনি কিন্তু সব কিছু জানেন। উনি যেমন 2-3টা শব্দ বলেন রেগুলার: ডিরেগুলেশন, কস্ট অফ ডুইং বিজনেস, নিয়ন্ত্রণমূলক কোনো খাতকে উনি প্রশ্রয় দিবেন না, এবং একটা কাজকে যত সহজ করা যায়। এবং আপনি আমাদেরকে তো একদিন বলে দিল যে তোমরা যদি পারো চিটং চেম্বার, বন্দরের অর্ধেক কাজ তোমরা করে ফেলো, বন্দর কেন লিড টাইম এত লাগবে, কেন এই কাজগুলো তোমাদের হইতে হবে না, তোমরা পারবা? আমরা বলছি পারবো। উনি সাথে সাথে সিদ্ধান্ত দিতে পারছেন। কিন্তু এই যে সিদ্ধান্ত দেওয়ার বিষয়টা, আমরা কিন্তু গত 5 মাসের যে টোটাল বাজেট নিয়ে এর পরবর্তী যেটা, আমরা আশাবাদী, সত্যিকার আশাবাদী, ইনক্লুডিং প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু প্রধানমন্ত্রীর এখনো কোনো অ্যাক্টিভিটিসের কথা বলতেছি না। আই এম টকিং অ্যাবাউট হিজ বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন অল দোজ থিংস, যেগুলো আমাদেরকে আশান্বিত করতেছে। আমরা যেই আশায় বাংলাদেশকে দেখতে চাই, সেই আশার পথে বাংলাদেশ হাঁটতেছে। বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রে, যেটা জিরো টলারেন্স তো সবাই বলি আমরা, তো ফাইনালি দুর্নীতি হবে একটু। এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে দুর্নীতি একটু থাকবে, কিন্তু দুর্নীতির পরিমাণটা কত? আমি আপনার সাথে আগেও বলছি, আজকেও আবার বলে যাই, দুর্নীতি কিন্তু ব্যবসায়ীরা করে, ম্যাসিভ আকারে কিছু ট্রান্সফার করে টাকা। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে যেখানে আমাদের টাকাগুলো চলে গেছে অন্য হাত দিয়ে, বিভিন্ন প্রজেক্টের হাত থেকে, বিভিন্ন কাজের সুবাদে। আমাদের এত কাজের দরকার নেই, আমাদের এত কাজের দরকার নেই। আপনি শুধু, আমি বারবার করে বলি, আপনি সময় বাঁচান। আমরা যে চিটাগনিয়ান, আমরা বলি দেখেন, আমরা ঢাকা আর চিটাগনের মধ্যে আমরা লিটারেলি 2 দিন পিছাই আছি, লিটারেলি 2 দিন। আমার যদি ব্যাংককে যেতে হয়, আমাকে আগের দিন আসতে হয় ঢাকা,
তারপর দিন ফ্লাইট ধরতে হয়। হয় চিটাগংকে যদি আপনি সত্যিকার অর্থে চিটাগংকে যদি বাণিজ্যিক রাজধানী বলি আমরা, সময় বলা হয়েছিল যদি চিটাগংকে যদি আপনি 5 লেন করতে না পারেন, চিটাগংকে যদি 8 লেন যদি করতে না পারেন, চিটাগংয়ে যদি ডাইরেক্ট রেল লাইনের এই কর্ড লাইন যেটা করা হবে বলা হচ্ছে, এগুলো করা না হলে অর্থনীতি কিন্তু কখনো ভাইব্রেন্ট হবে না। আর শেষ কথা একটা বলে যাই, মানি সার্কুলেশন স্টিল নট স্যাটিসফ্যাক্টরি। যাদের কাছে টাকা ছিল তারা কিন্তু কেউ টাকা বের করতেছে না। সত্যিকার অর্থে এই 17 বছর যাদের কাছে, যারা এই অর্থনীতিকে সমৃদ্ধ করছে, যারা পরিচালকের ভূমিকায় ছিল, তারা দে আর নট ইনভলভ ইন দিস ওয়ে। তাদের টাকাগুলো যদি আপনি যদি ওদেরকে অনবোর্ড করতে না পারেন, সে ধরেন ওই সরকারের আমলে কোনো না কোনোভাবে ইনভলভ ছিল, বাট সে কিন্তু একটা কর্মসংস্থানের পর্যায়ে আছে। আমাদেরকে কিন্তু এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে এবং বিশেষ করে এই সরকারকে এই জায়গাগুলো অনেক বেশি সুনজর আনতে হবে। ডক্টর সাদিরা, যে আপনি বলতে চাইছিলেন, কিন্তু আমি একটু আবার হয়তো আপনি যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করবেন, কিন্তু এই মুহূর্তে সরকারের সামনে বা দেশের সামনে সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ কী বলে আপনার কাছে মনে হয়? এটা কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এটা কি রাজস্ব বাড়ানো, এটা কি ব্যাংকিং খাতের সংস্কার, বিনিয়োগ আকর্ষণ, নাকি কর্মসংস্থান সৃষ্টি? বিনিয়োগ আকর্ষণ মানে কি? বিনিয়োগ আসলে বাইরে থেকে আসবে না, বিনিয়োগ ভিতরেই। ওই ভাই যে কথাটা বলতেছিল যে যারা মানে টাকা পয়সা আছে তারা বের করছে না, এটাও তো বিনিয়োগের একটি পার্ট। সুতরাং এই মুহূর্তে 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত গভর্নমেন্টের, যে শিল্পের চাকা ঘোরানোর জন্য যে উদ্যোগগুলি নেওয়া দরকার, সেই উদ্যোগগুলির জন্য আসলে মিনিংফুল উদ্যোগ দরকার। ধরেন আপনি এই যে শিল্পের চাকা ঘোরানোর জন্য বন্ধ শিল্প কারখানা চালু করার জন্য গভর্নমেন্ট 60,000 কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ চালু করেছে, বলেছে। এটা গত জুন মাসের শেষ দিন 30শে জুন এটা এসছে, বিভিন্ন ব্যাঙ্কগুলিতে গেছে। সেখানে ওই গাইডলাইনটা হচ্ছে যে 20,000 কোটি টাকা ব্যাঙ্কগুলি ইনভেস্ট করবে তাদের নিজেদের উদ্বৃত্ত টাকা থেকে, মানে তারা যে টাকা বিনিয়োগ করতে পারছে না সেই টাকা থেকে তারা করবে। এখন আপনি দেখেন এরকম একটা ভার্নারেবল সিচুয়েশনে প্রথম কথা হলো ব্যাঙ্কগুলিতে উদ্বৃত্ত টাকা আছে কিনা। যে টাকা আছে, যাদের কাছে আছে, দে আর ইন গুড পজিশন। ওরা কিন্তু নতুন করে আজকে যে বন্ধ শিল্প কারখানা যেগুলি আছে ওগুলিতে সে বিনিয়োগ করতে যাবে না, কারণ ব্যাংকারের কাছে টাকাটা কার টাকা? ব্যাংকারের কাছে টাকাটা জনগণের আমানত। জনগণের আমানতের প্রথম ক্রাইটেরিয়া হলো স্পেকুলেটিভ কোনো জায়গায় তোমাকে যাওয়া যাবে না, পলিটিক্যাল কোনো জায়গায় তোমাকে যাওয়া যাবে না, প্রকৃত শিল্পপতি, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ীর কাছেই তুমি যাবা। এখন যে ব্যবসায়ীটা মনে করেন আটকা পড়ে আছে, যার কারখানাটা বন্ধ হয়ে আছে, উনি তো অলরেডি প্রবলেমে আছেন, সমস্যায় আছেন, উনি চালাতে পারছেন না, তাহলে ওনাকে সাহায্য করতে হবে উনি যে ব্যাংকে আছেন সেই ব্যাংকের মাধ্যমে। এখন সেই ব্যাংকের কাছে ওই সারপ্লাস ফান্ডটা তো নাই, সে তো দিতে পারছে না। ব্যাংকগুলি তো, আমাদের ব্যাংকগুলির মধ্যে ধরুন আপনি আজকে যদি ব্যাংকগুলি এই বছর ব্যাংকগুলির মধ্যে থেকে ডিভিডেন্ড দেওয়ার জন্য অ্যালাউ করেছে সম্ভবত 6টা ব্যাংকে, আমাদের 32টা বেসরকারি ব্যাংকের মধ্য থেকে 6টা ব্যাংকে ডিভিডেন্ড দেওয়ার জন্য অ্যালাউ করেছে। তাহলে ধরে নেওয়া যায় যে এই 6টা ব্যাংক মোটামুটি ভালো আছে, আর বাকি 6তে 32 থেকে 6 যদি চলে যায় তাহলে বাকি যে আপনার কত 26, সবাই তো প্রবলেমে আছে, তাহলে তারা কেউই কিন্তু ক্যাপাবেল না। তাহলে এই যে কথাটা বলা হলো উদ্বৃত্ত টাকাটা, এটা আসলে ব্যাংকগুলি ইনভেস্টমেন্টে যাবে না, যার ফলে ওই যে সার্কুলারটা গভর্নমেন্ট দিয়েছে ওটা কিন্তু ইনফোর্স আসছে না। তাহলে এখন আপনি যদি বলেন বন্ধ কারখানা চালু করবেন, এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে না, কারণ মুক্তবাজার অর্থনীতিতে আপনি তখনই সব কিছু ভালো থাকবে যখন আপনার শিল্পের চাকা ঘুরবে, ওইটা চললেই কর্মসংস্থান হবে, কারণ কর্মসংস্থানের বিকল্প তো আর কোনো কিছু নাই। আর সরকার আপনার কর্মসংস্থান করতে পারবে না, সরকারের কাছে এখন রেভিনিউ ছাড়া সরকারের কাছে আর কোনো আয় করার কোনো পথ নাই। সরকার রেভিনিউ অলওয়েজই টাইট অবস্থায় থাকে, যে অবস্থায় তারা আছে, এখন যে পে স্কেল দেওয়া লাগবে তারা এই টাকায় তারা জোগাড় করতে পারবে না। তাহলে কোনো গভর্নমেন্ট একদম সিম্পল ওয়েতে, যে কোনো গভর্নমেন্ট নতুন করে কর্মসংস্থান মানে সরকারি চাকরি তৈরি করার চেষ্টা এখন খুব একটা করবে বলে আমার মনে হয় না। করলে হি উইল বি ইন ট্রাবল, মোর ট্রাবল, কারণ তার তো ট্রাবল, তার এক্সিস্টিং যে ম্যান পাওয়ার আছে তাদের জন্যই তার নতুন করে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হবে? বেসরকারি খাতকে আপনাকে কাজ করে আসতে হবে। একটা দৈনিক পত্রিকায় আমি একটা নিউজ পড়লাম যে দুবাই ভিত্তিক একটা প্রাইভেট ফান্ডের একজন ম্যানেজারের একটা আর্টিকেল একটা বাংলাদেশের একটা ব্যবসায়িক দৈনিকের প্রথম পাতায় এসছে। কি সেখানে কি হচ্ছে যে প্রাইভেট ইকুইটিতে বাংলাদেশের লোকজন ঢুকতেছে ওখানকার, মানে প্রাইভেট ফান্ডগুলিতে, যে প্রাইভেট ফান্ড থাকে না, প্রাইভেট ম্যানেজমেন্ট, ফ্যামিলি ম্যানেজমেন্ট, সিঙ্গেল ম্যানেজমেন্ট ফান্ড থাকে ইন্টারন্যাশনালি, যেটা আগে আরবের লোকদের ফান্ড থাকতো, আমেরিকাতে বিনিয়োগ করতো। তো ওখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু লোকজনের ফান্ড যাচ্ছে যারা বাংলাদেশের ব্যবসায়ী, এবং তারা কয়েকটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিগুলির নাম বলেছে, আমি জানি না তো কতদূর সত্য মিথ্যা কী আছে। এটা হচ্ছে কি ও যেটা বলেছে
কেন বলেছে এটা আমার একটা ইয়ে আছে যে এই আলোচনাটা আজকের এই পেপারের প্রথম পাতায় এই আলোচনা আসলো কেন? আমাদের ব্যবসায়ীদেরকে কি তারা কি পথ দেখা দিচ্ছে যে মিডল ইস্টে গিয়ে প্রাইভেট ফান্ডে ইনভেস্ট করো রাদার দেন বাংলাদেশ? তাহলে তো সঠিক কাজ হচ্ছে না এটা, কারণ আমাকে এই দেশটাকেই ইনভেস্ট করতে হবে। তো এখন সেই জায়গাটাতে আপনি ধরে রাখতে পারবেন না। টাকার একটা আলাদা গতি আছে, টাকা সেখানে যাবে যেখানে গন্তব্যটা নিশ্চিত, যেখানে তার সিকিউরিটি আছে। তাহলে এই ব্যাংকের টাকা তো একই রকম, ব্যাংক তাকেই দিবে যে টাকা ফেরত আসবে। আজকে আপনি নতুন ব্যাংক, নতুন কোনো একটা তৃতীয় ব্যাংক কোনো একটা যার বার্ডেন হয়ে আছে তাকে কিন্তু ইনভেস্টমেন্টে যাবে না। তাহলে এই ইনভেস্টমেন্টের পলিসিটা সরকারকে বের করতে হবে। সরকার এখানে কি সাপোর্ট দিতে পারে? খালি মুখে একটা সার্কুলার ইস্যু করে দিলে তো ব্যাংকগুলো এটা মানবে না। এবং আরও একটা আপনাকে বলি, ওইটা তো একটা জুন মাসে সার্কুলার ছিল, এটা যে 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ, ভেরি নাইসলি প্রেজেন্টেড। 20,000 কোটি ওই জায়গা থেকে আসবে, 5,000 কোটি টাকা আসবে, সরকার কাছ থেকে কিছু যাবে। কিন্তু এটা আমার মনে হয় না এটা এখনও কোনো কাজ করা শুরু হয়েছে। কারণ আমি যেহেতু আমি ট্রেড ইন্ডাস্ট্রির সাথে আছি, আমি কোনো ব্যবসায়ী বন্ধুবান্ধব কাউকে শুনে নেই যে যারা এখন পর্যন্ত ধরেন যে এইখান থেকে কোনো রকমের বেনিফিট পেয়েছে বা এটা দিয়ে তারা কাজ শুরু করতে পেরেছে। তাহলে জুন মাস পার হয়ে গেল, জুলাই মাস চলে যাচ্ছে, ব্যাংকগুলি এখনও তাদের শীত নিদ্রাই ভাঙে নাই, যে তারা কিন্তু আরামে আছে। আপনি মনে রাখতে হবে বাংলাদেশের ব্যাংকে যারা আছে না, এই যে 26টা ব্যাংক, এই যে 10টা ব্যাংক আপনি বললেন, এই 10টা ব্যাংকের আপনি একটা অ্যানালাইসিস করে দেন, যারা মানে যেগুলি বিতর্কিত ব্যাংক, আপনি প্রত্যেকটা ব্যাংকের মানে ম্যানেজমেন্টের কি পেমেন্ট বাকি আছে? কোনো ব্যাংকের এমডিদের বেতন বাকি আছে কিনা একটু খবর নিয়েন তো। নাই, তাহলে কোথেকে হচ্ছে? ওনারা কিছু টাকা রিকভারি করতেছেন, ওনারা ডিপোজিটরকে টাকা দিচ্ছেন না, না দিতে পারলে না, যত বাড়ি ভাড়া দিচ্ছেন না যেখানে যেখানে আছে, মানে ওনাদের যা যা দেওয়ার ছিল তা ওনারা কিছুই দিচ্ছেন না। ওনারা যা রিকভারি করতেছেন সেখান থেকে ওনাদের দৈনন্দিন জীবনযাপন ম্যানেজমেন্ট চালায় রাখার যে খরচটা সেটা ওনারা করতেছে। হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিং এটা তো হইতেই পারে, প্রথম তো মানুষ নিজের চিন্তাই করবে, বাট আপনাকে যে জায়গায় আছেন, দেশটা যেভাবে চলছে সেখানে কিন্তু এই চিন্তাটার বাইরে যেতে হবে। এখন এই সরকারের আসলে আমার যেটা মনে হয় যে একটা বিপ্লবী ক্যারেক্টার কিন্তু তৈরি করতে হবে। গতানুগতিক করলে কিন্তু সরকারটা কিন্তু আসলে ভালো করতে পারবে না। বিপ্লবী ক্যারেক্টার মানে কি? বিপ্লব বলতে আমরা যেটা বুঝি যে প্রচলিত ব্যবস্থাকে ভেঙে দিয়ে নতুন কিছু তৈরি করা। এখন আমাদের এই যে জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান যেটা আমরা বললাম, ওই জুলাই স্টর্মের পরে যে সরকার এসেছিল সেই 18 মাসে ওনারা ওনাদের আখের গুছানোর চিন্তা করছেন। আর এখন যারা আসছেন এরা না, দে আর ভেরি হাম্বল, যেটা বলা যায় অত্যন্ত বিনয়ী সবাই, মানে কাজকর্ম করছেন, দেখছেন, আসছেন, সার্কুলার দিচ্ছেন, হচ্ছেন, তা না, আরও একটু এগ্রেসিভলি যদি না করেন। আইএমএফ এর প্রসঙ্গ তুলছিলেন এবং আইএমএফ এর সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত রাখবার একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু পুরনো কর্মসূচি শেষ হবার আগে নতুন অর্থায়নের প্রসঙ্গটা কেন আসছে? আমি আইএমএফের ব্যাপারে খুব হোপফুল না। আইএমএফটাকে আমি হিসাব করি একটা যোগ বিয়োগ পূরণ ভাগের জায়গা, এবং ওদের কাছ থেকে কিছু তথ্য নেই আর কি। তাও ওদের তথ্য আবার সবসময় ঠিক হয় না। ওরা আমাদের জিডিপি যেভাবে অ্যাসেসমেন্ট করে সেটার সাথে আমাদের দেশের যারা বুদ্ধিজীবীরা আছে তারা একমত হয় না। হ্যাঁ, আর আইএমএফের লোন দিয়ে পৃথিবীতে কোনো দেশ ভালো করতে পেরেছে বলে আইএমএফের হিস্ট্রিতে কিন্তু তা বলে না। বাট আইএমএফের লোন নিতে হয় সরকারের আইএমএফের লোনটা হচ্ছে কি আপনার ব্র্যান্ড ইমেজের মতো একটা, যে আপনি আইএমএফ আপনাকে লোন দেয়, সো ইটস ব্র্যান্ড ইমেজ ফর আদার কান্ট্রিজ, আপনি যেখানে আছেন। মানে আপনি কি মনে করেন যে আইএমএফ এর সম্ভাব্য আইএমএফ কর্মসূচির আকার নিয়ে আলোচনা হচ্ছে, তো উনি কি যেটা বলছেন ডক্টর সাহেদ, যে ব্র্যান্ডিং আমাদের কি বৈদেশিক মুদ্রার প্রয়োজন, নাকি আইএমএফের উপস্থিতিকে অর্থনৈতিক শৃঙ্খলা এবং আন্তর্জাতিক আস্থা ফেরানোর একটা মাধ্যম হিসেবে দেখানো, যেহেতু ওরা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়, এই রিফর্ম করতে হবে, ওই রিফর্ম করতে হবে, কোনো গুলো হয়তো আমাদের করা জরুরিও। আপনি কি মনে করেন? সত্যি অর্থে দিস ইজ ট্রু। যেমন এই আমাদের ডিউটি স্ট্রাকচারে যখনই ওনারা বলেন এই টাকা দিব, আর ডিউটি স্ট্রাকচার যেমন শুল্ক নির্ধারণের ক্ষেত্রে, ট্যারিফ ঠিক করার ক্ষেত্রে, প্লাস আমাদের এই যে স্ল্যাবগুলো ঠিক করে, তখন ওনাদের কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে আইএমএফের, এইটার উপরে বাইরে যেতে পারবে না, তুমি অনিয়ন্ত্রণমূলক কোনো কাজ করতে পারবে না, এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটা কিন্তু গুড আমাদের জন্য। এবং এগুলো যদি সত্যিকার অর্থে, যেমন অনেক সময় তাদের আমি ওই যে শর্তাবলী থাকে যে রাজস্ব বৃদ্ধি, ভর্তুকি কমাও, বিনিময় হার নমনীয় করো, বা ব্যাংক খাতের সংস্কার দাও, তো একার্থে অনেকে বলবেন যে এগুলো জরুরি, আবার অনেকে বলবেন যে না, এগুলো সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে আরে বাড়িয়ে না, তুলছে। এগুলো জরুরি। সেক্ষেত্রে যেটা আমি টোটাল প্যাকেজটাকে এভাবে দেখি আর কি। আমি যেমন আমাদের অর্থমন্ত্রী যেভাবে বলতেছেন 2 বছর লাগবে এই ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করতে, আমরা এত তাড়াতাড়ি, আমি ব্যক্তিগতভাবে হতাশ না। টাকা ওই যে অনবোর্ড করা, যাদের টাকাগুলো পড়ে আছেন, আমি সবচেয়ে বড় ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখছি,
বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে, যে কোনো কারণে, চেম্বারের কারণে হোক বা যে কোনো মিটিংয়ে, আমি একদম অফিসিয়াল মিটিংয়ে কথা হয়েছে আমার সাথে, বলে যে আমাদের কাছে টাকা নেই। গত 1.5 বছর আমাদেরকে, 1.5 বছর বলছেন এক্স্যাক্টলি, 18 মাস আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয় না লিটারেলি। মানে একটা ট্যাগ লাগানোর প্রচেষ্টা হয়েছে। বাট এরা যদি সত্যিকার অর্থে যদি না চায়, আমি যদি নতুন এন্টারপ্রেনার, আমি যদি কালকে একটা ইন্ডাস্ট্রি করতে যাই, আমি গাড়ির ব্যবসা বন্ধ করে বা স্লো করে আমি ধরেন কালকে একটা নতুন ইন্ডাস্ট্রি করলো, আমি হার্ডলি 2000 মানুষের কর্মসংস্থান করতে পারবো। আর যে এক্সিস্টিং কোম্পানিগুলো আছে, যাদের বড় ফ্যাক্টরিগুলো আছে, যারা ইচ্ছাকৃত, দুইটা জিনিস আছে আপনার, ইচ্ছাকৃতভাবে কিছু ফ্যাক্টরি বন্ধ আছে কিন্তু বাংলাদেশে এখন, মানে আই ডোন্ট গো ফর দিস ওয়ে, আমাকে তুমি কষ্ট দিছো, আমি এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমি ভালো আছি, আমি তো ভালো থাকবো, ফ্যাক্টরি বন্ধ থাকা মানে দেশ নষ্ট। তাদেরকে আপনাকে অনবোর্ড করতে হবে। এবং আমি কারো নাম বলতেছি না, বাট এরকম অনেক লোক আছে, সবচেয়ে বড় কোম্পানিগুলো যাদের 10টা ফ্যাক্টরি বন্ধ করে রাখছে, আপনাকে অনবোর্ড করতে হবে। যেমন সিটি গ্রুপকে যেভাবে সরকার চেষ্টা করতেছে করতে, পেট্রোনাইজ করতে, নাহলে সিটি গ্রুপ তো অনেক বড় গ্রুপ, এতগুলো টাকা হঠাৎ করে 26,000 কোটি টাকা লাগবে এটাকে করতে, ভাইব্রেন্ট করতে। চেষ্টা চলতেছে সব জায়গায়। এবং বিশেষ করে আমাদের অর্থমন্ত্রী, যেটা বারবার করে বলছি, যে মানে উনি যেটা বললেন বিপ্লব, এটা বিপ্লব না, এটা ড্যাশিং একটা অর্থমন্ত্রী লাগবেন। উনি হি ইজ ড্যাশিং, আমি আপনাকে অ্যাসিওর করি। মানে উনি ওই পাওয়ারটা রাখেন আর কি। আর নিজের ব্যবসা বাণিজ্য করছেন এবং বুঝেন, অর্থনীতিটা বুঝেন। অনেক বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নাই। অর্থনীতিতে সিম্পলি দুইটা জিনিস বুঝলে হবে। আমরা যারা অ্যাকাউন্টিং, আমরা যারা পড়ালেখা যতটুকু করছি, সিম্পল, বাংলাদেশ ব্যাংক আর এনবিআর, দুইটাকে যদি আপনি সমন্বয় করে চলতে পারেন, আলটিমেটলি দেশের অর্থনীতি চাঙ্গা হবেই, নাম্বার 1। আর আপনি যেটা বলতেছিলেন, ওনাকে যে প্রশ্ন করছেন, সমস্যাটা কোথায়? সত্যিকার অর্থে ক্যান্সার হচ্ছে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন ইজ দ্য ক্যান্সার। এই দেশের যদি দেশের অর্থনীতি বাঁচা রাখতে হবে, ইনফ্লেশনের দিকে আপনাকে জরুরি ভিত্তিতে মনোযোগ দিতে হবে। আপনি যদি টাকা চাপাইতে থাকেন, অর্থনীতিকে দেখাইতে থাকেন, মানে মিথ্যা বলার প্রবণতা, যেটা আর কি, সত্য বলে আমার এটা আছে, যেটা আমি দেখতেছি, কিন্তু এই সরকারের মধ্যে সত্য বলার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা একটা মঙ্গল অর্থনীতির মধ্যে আছি, আমরা আস্তে আস্তে কভার করবো। ইটস গুড। আপনি যদি ওই মিথ্যা একটা আশ্বাস দিয়ে আমাদেরকে যদি বলে রাখেন, আমিও কিন্তু ইনভেস্টমেন্টে যাবো না। এফডিআই থেকে সবচেয়ে জরুরি, উনি যেটা বলছিলেন, এফডিআই ইম্পর্টেন্ট না, এফডিআই সবচেয়ে জরুরি হচ্ছে লোকাল ইনভেস্টমেন্ট। আমরা এর মধ্যে আমেরিকা, চায়না আসতেছে, চায়নার ইকোনমিক জোন চিটংয়ে, যেটা আমি চিটং নিয়ে বলতেছিলাম। আমি এখনও আপনার সাথে আবার বলে যাই, আমরা কেন গাজীপুরে গার্মেন্টস করছিলাম, কি কারণ, কি অপরাধে করছিলাম, কে এই বুদ্ধি দিছিল? এটা অবশ্যই চিটং করা উচিত ছিল। 2 দিন সেভ হইতো আমাদের। 2 দিন সেভ মানে ওই ইন্ডাস্ট্রির অনেক টাকা সেভ। একটা ট্রাকের ভাড়া 50,000 টাকা পর্যন্ত যায়। এই ট্রাকের ভাড়াটা লাগতো না, মাল যে আনা নেওয়া করতো। এই বুদ্ধিটা কে করছিল যে তোমার সবগুলো এই গাজীপুর নিয়ে আসার? এগুলো নিয়ে ভাবতে হবে সরকারকে, কোথায় কোন জায়গায় ইন্ডাস্ট্রি করতে হবে। এখন যেমন চাইনিজ ইকোনমিক জোন হচ্ছে, যেটা টানেল, আমি যেটা বলছিলাম ইউজলেস টানেল, সেলফি টানেল, আপনার সাথে বলে গেছিলাম, ওটার কিন্তু ইউটিলিটি হয়ে যাবে। ইটালিয়ান একটা বড় ইনভেস্টমেন্ট ওখানে হয়ে যাবে খুব শীঘ্রই। ওই 5,000 কোটি টাকাটাকে আপনাকে ভাইব্রেন্ট করতে হবে অর্থনীতিতে, যদি আপনি টাকা যুক্ত করতে চান। ডক্টর সাহেদ রেজা, আপনারাও বলেন, আমরা সবাই জানি যে বাংলাদেশে কর জিডিপির অনুপাত খুবই কম দীর্ঘদিন ধরে, এবং সো রাজস্ব বাড়ানোর প্রসঙ্গটা উনি তুললেন। রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে সরকারকে আবারও নিয়মিত করদাতাদের উপরে চাপ বাড়াবে, নাকি কর ফাঁকি, অবৈধ সম্পদ, অপ্রদর্শিত অর্থের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে? বাজেট একটা ডিরেকশন আমরা পেয়েছি, কিন্তু আসলে কি হওয়া উচিত বলে আইডিয়ালি কি মনে করেন আপনি? ব্যবসা বাণিজ্যটা যদি বাড়াতে পারে, চাকা, ওই যে আমাদের অর্থমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রীর যেটা প্ল্যান আছে যে বন্ধ শিল্প কারখানা চালু করা, আপনি করের বিষয়টা, প্রথম করটা হলো যে ডাইরেক্ট যে করটা দিয়ে আমরা ভ্যাটের মাধ্যমে, এইটার যদি মানে বিস্তৃতিটা বাড়ানো যায়, তো এটা বিস্তৃতি বাড়বে কখন? মানুষ যখন বাজারে যাবে, যখন সে কিনবে কিছু একটা। এখন মানুষ বাজারে যেতে পারছে কিনা, মানুষের সে আয় ক্ষমতাটা বাড়ছে কিনা, আয়টা বাড়লো কিনা। আয় ক্ষমতা বাড়লেই তার ব্যয় সক্ষমতা বাড়বে।
আমরা ওই জায়গাটাতেই সরকারকে অ্যাটেনশনটা দিতে হবে। তাহলে ধরুন বর্তমানে যে 9,27,000 কোটি টাকার যে বাজেট বাংলা গভর্নমেন্ট দিয়েছে, সেখানেও তো আপনার 1.5 লক্ষ কোটি টাকার মতো আপনার ডেফিসিট আছে তাদের ইয়াতে, ট্যাক্স কালেকশনে। তো নতুন করে তো বাড়ানোর কোনো কিছু আর নাই। এখন ওইটা বাড়াতে হলে যেটা হচ্ছে কি, শিল্পের চাকা যেটা বন্ধ হয়ে আছে আপনার, যেটা বলার গভর্নমেন্ট যেটা প্ল্যান করেছে সেটাকে আপনার রিয়েলি মিনিংফুল প্ল্যান করতে হবে। ব্যাংকারদেরকে অনবোর্ড করতে হবে, যে ব্যাংকারদেরকে বোঝাতে হবে যে ব্যাংকের সমস্যাটা কী আছে। ব্যাংক যখন মনে করেন কাউকে, ধরুন একটা ব্যাংকের এখন কাউকে যদি নতুন করে যে সুদ মাফ করার যে কথাটা আছে, আপনি যদি কাউকে, যে একটা ব্যাংক তার অ্যাকাউন্টে অ্যাসেট বুক করছে আপনার নামে, আমার একটা লোন 100 টাকা হিসেবে ব্যাংক তার অ্যাকাউন্টে অ্যাসেট বুক করে রাখছে। তো এখন তার এই হলো অ্যাসেট, আর তার দিকে হলো তার হলো লাইবিলিটি, হলো জনগণের আমানত তার কাছে আছে, নেওয়া আছে। এখন আমি 100 টাকা অ্যাকাউন্ট থেকে সরাই দিয়ে বললাম যে না, এটার দাম 30 টাকা, 70 টাকা আমি ডিসকাউন্ট করে দেবো। আমি পাবো কোথায়? ওয়েবার দেওয়ার জন্য, ডিসকাউন্ট করার জন্য, ব্যাংকের যেটা সুদ মকুব করার জন্য ব্যাংকের একটাই থাকতে হয়, তার রোজগার থাকতে হয়। সে প্রতি বছর যে আয়টা করে, সে আয় থেকে সেইটাকে সাবসাইড করে আর কি, সে এটা থেকে পেমেন্ট করে। আর তার যদি আয়ই না থাকে, তাহলে সে আপনার এটা করবে কোত্থেকে? সেই ফর্মুলা তো বাংলাদেশ ব্যাংকে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ যে সার্কুলার দিয়েছে, আমি আলোচনাটা ওই জায়গায় আনতে চাচ্ছি যে আসলে শিল্পের কারখানা, ব্যাংকের যদি আপনার দাঁড়ায় যাওয়া শিল্প যেগুলি বন্ধ আছে, এদের যে এক্সিট নেবে সে এক্সিট নিয়ে দেন, যে বিজনেস করতে চায় তাকে বিজনেস আনতে দেন, তাহলে আপনার কর্মসংস্থান বাড়বে, তাহলে আপনার কর জিডিপির আয় বা অনুপাত বাড়বে, সবই বাড়বে। কিন্তু আপনি স্থবির রেখে মানুষকে কিছু চাকরি বাকরির মধ্যে রেখে দিয়ে, বাংলাদেশে এখন কী হচ্ছে আপনি দেখেন, এই আপনার এখানে তো বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা সবাই আসে। একটা সময় 91 থেকে 96 আপনি হিসাব করে দেখবেন, যারা ব্যবসায় আমরা এসেছি সবাই কিন্তু ওই পিরিয়ডটার মধ্যে এসেছি আমরা, 91 থেকে 96 মধ্যে। বিদেশে ছিলাম, মনে করেন আমার কাছে কিছু পুঁজি ছিল, আপনার কাছে এসেছি, আপনার কাছে কিছু টাকা আছে, 2 বন্ধু মিলে 4 বন্ধু মিলে একটা ছোটো গার্মেন্টস ফ্যাক্টরি করে ফেলছে। ওই ভাই যেটা জানতে চাচ্ছিলেন যে গাজীপুরে কীভাবে হলো, বাংলাদেশে কোনো কিছু আমাদের পরিকল্পনা করে হয় না, ব্যক্তি উদ্যোগে হয়। ব্যক্তির কি করে, আপনার এই চ্যানেলের বিল্ডিং বড় আছে, এটার আমি ভাড়া নিয়ে বললো যে এখানে একটা ফ্যাক্টরি বানায় দাও। বাংলাদেশে এইভাবে হলেও কেউ মানা করতো না, আমার শিল্প এলাকায় যেতে হতো না। এখন বিগত সরকার বা এই সরকারের যে ইন্ডাস্ট্রিয়াল জোন করার যে কথা হচ্ছে, সেখানে যদি ওইভাবে যদি চালু হয়, তাহলে মানুষ একটা সিস্টেমের মধ্যে ঢুকে ওই জায়গায় যাবে, কৃষি জমি আর নষ্ট হবে না, এটা একটা বিষয় আছে। তা আমরা যেগুলি করে ফেলেছি, যে সার্কুলার গভর্নমেন্ট দিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, এই গভর্নমেন্ট এসে যেটা দিয়েছে, বাংলাদেশ ব্যাংক যেটা দিয়েছে, এটাকে যদি কার্যকর করা যায় এখন, তাহলে এর মধ্যে কিন্তু আপনার বাঁচার পথটা রয়ে গেছে। কারণ কর্মসংস্থান এখান থেকেই তৈরি হবে। আজকে যে গাজীপুরের যে ফ্যাক্টরিগুলি, আপনি কিছুদিন পর শুনবেন যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, চট্টগ্রামের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে আমি আজকে সকালে যে কাগজের কথা বললাম, কাগজে লেখা হচ্ছে গার্মেন্টসের প্রফিটটা বিদেশে চলে যাচ্ছে। এখন আপনি যেভাবে এটাকে নেন না কেন, প্রফিট যেটা হয়েছে, প্রফিটকে আপনি দেয়াল দিয়ে বেঁধে রাখতে পারবেন না। প্রফিট সেখানে যাবে যেখানে সে সেফ থাকবে। আমি যদি এখানে সেভ করতে পারি, আমি যদি উদ্যোক্তাদেরকে বোঝাতে পারি ইউ আর সিকিউরড, তুমি ব্যবসা করো, তোমাকে ট্যাক্স দিয়ে হ্যাম্পার করা হবে না, সামনে একটা ভবিষ্যৎ যদি ড্র করে দেওয়া যায়। আমাদের এখানে এই যে বিদেশি বিনিয়োগের কথা বলি আমরা, ইটালি আসবে, চায়না আসবে, আমি খুব বেশি আশাবাদী না। কারণ কি, একজন বিনিয়োগকারী কোথায় যায়? যেখানে সে তার অর্থটা নিশ্চিত থাকে। এখানে যেখানে আমি দেশের মানুষ, বাংলা ভাষায় কথা বলি, আমি পায়ে হেঁটে চলতে পারি, আমি নিজেই ব্যবসা করে আমার পিঠ বাঁচাতে পারছি না, সেখানে আমি কি করে চিন্তা করব বিদেশি একজন ডলার ভাঙায় নিয়ে এসে আমার এখানে ইন্ডাস্ট্রি করবে, যদি অন্য কোনো উদ্দেশ্য তার না থাকে। যদি সে ধরেন এখানে বিদেশিরা আসবে কীভাবে, যে ডাম্পিং করা যায় কিনা কোনো কিছু, যেটা সে কোনো জায়গায় ডাম্পিং করতে পারে না। যেমন টোবাকো বিজনেস, এখানে টোবাকো কোম্পানি যদি আপনি বলেন, জাপান টোবাকো কোম্পানি, অমুক টোবাকো কোম্পানি, ধু ও সবাই লাইন ধরে চলে আসবে, কারণ পৃথিবীর কোনো জায়গায় টোবাকো বিজনেস করা যায় না। তারপরে আপনার কিছুদিন আগে শোনা গেল যে ওই যে আপনার সামরিক সরঞ্জাম তৈরির ব্যবসা অন্য দেশে করা যায় না, এই জন্য এখানে বললে আপনি আসবে। কিন্তু রিয়েলি যদি আমাদের মানুষকে কর্মসংস্থান তৈরি করার জন্য যদি ব্যবসা করতে হয়, তাহলে প্রথম উদ্যোগটা আসতে হবে আমাদের দেশের শিল্পপতি উদ্যোক্তাদের কাছ থেকে। এখন সরকার নতুন যে তাদের অর্থমন্ত্রী সাহেবের কথা উনি বললেন, আমিও উনি ট্রেড ইন্ডাস্ট্রির মানুষ, উনি বেসরকারি খাতের মানুষ, উনি যে কথাটা বলতেন নির্বাচনের আগেও একটা প্রোগ্রামে বলেছেন ডিরেগুলেশন করা, একদম যেটা হচ্ছে ওনার ডিরেগুলেশনের বাংলাটা হলো আমার মধ্যে হয় যে নিবর্তনমূলক কোনো কিছু না হওয়া, অন্যায় কোনো কিছু না হওয়া, নিয়ন্ত্রণ, নিবর্তন বলছি আমি, নিয়ন্ত্রণ না। নিয়ন্ত্রণ তো আপনাকে থাকতে হবে, পুঁজিবাদী অর্থনীতিতে নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে, কিন্তু নিবর্তন যেন না হয়, আপনার উপর যেন অন্যায় না হয়, সেটা উনি বন্ধ করবেন। যেটা
আপনার উনি গল্প করে বলেন যে ওই যে বিজিএমইকে গতবার বেগম খালেদা জিয়ার ক্ষমতার সময় উনি তখন বাণিজ্যমন্ত্রী ছিলেন, উনি বিজিএমইকে ক্ষমতা দিয়েছিলেন আপনার ইয়ে করার জন্য, ওই যে LMD নাকি LMD? এই ইউডি UD ইস্যু করার জন্য, আগে যে ইউডি ইস্যু করার জন্য বন্ডে যেতে হতো, কাস্টমসে যেতে হতো। তো ওনার কাছে গেছে, উনি প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী ওনাকে এক কথায় বুঝেছে, যতখানি বুঝিয়ে উনি বলেছে যে ঠিক আছে, ওকে করে দেন, পারবেন তো? পারবো। সেই যদি সিদ্ধান্তটা ওই দিন প্রধানমন্ত্রী যদি না দিতে পারতেন, আমাদের বা অর্থমন্ত্রী বর্তমান অর্থ যদি না দিতে পারতেন, বাংলাদেশে আজকে যে $47 বিলিয়ন আমরা যেটা এক্সপোর্ট করি, আমার মনে হয় না এটা আসতো। আমরা একটা ছোট্ট ইস্যু নিয়ে মাঝে মাঝে বন্ডে যাই, কাস্টমসে যাই, সেটা হচ্ছে কি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওই যে কোটা, যেটা মানে নাম্বার যেটা বলি আমরা, আমি শব্দটা মনে আসতে, ইউসিপিডি একটা নাম্বার আর কি লাগে আমাদের, এই নাম্বারটা আনার জন্য এটা মনে করে আমাকে 200 নাম্বার দিয়ে দেয়, মানে ইম্পোর্ট করার জন্য। এই 200 নাম্বারের মধ্যে আমি হঠাৎ করে একটা ইম্পোর্ট করবো, সেখানে এই 200 নাম্বারের মধ্যে আমার কাছে নাই, আমি আরও 5টা নাম্বার 10টা নাম্বার লাগে আমার, এইটার জন্য আমাকে বন্ডে যেতে হয়। এবং সরকারি অফিসে বা কোথাও যাওয়ার অভিজ্ঞতা, আপনি তো ভালো সাংবাদিক মানুষ, আপনার অভিজ্ঞতা নাই, আমরা যারা ব্যবসা করি আমরা জানি যে ওখানে গিয়ে কি কি করতে হয় আমাদেরকে, আমি সমব্যথী, কিন্তু কিছু করার নেই। এই জায়গাগুলিতে বন্ধ করার জন্য ওনার উদ্যোগ আছে। আমরা চাই যে এই নিবর্তনগুলি বন্ধ হোক। আর ব্যাংকের অলরেডি ব্যাংকের যে 2টা সার্কুলার বাংলাদেশ ব্যাংক থেকে এসছে, বাংলাদেশ ব্যাংকের অর্থমন্ত্রী গভর্নর মহোদয় যে 2টা কাজ করেছেন, আমি দেখেছি যে খুবই মানে আর্টিকুলেটেড, ব্রিলিয়ান্ট। আমার কাছে মনে হচ্ছে যে ওনারা যে 60,000 কোটি টাকার যে প্রস্তাবটা ওনারা দিয়েছে, যেভাবে ওনারা ডায়াগ্রাম করে, রিপোর্ট করে, চার্ট করে দিয়েছে, এটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু একটা কাজ হবে। তারপরে যেটা দিয়েছে সর্বশেষ, এক্সিট নেওয়ার জন্য যেটা বলেছে যে তুমি এক্সিট নিয়ে নাও যদি তুমি না পারো ব্যবসা থাকতে, এটাও গুড। এখন ব্যাংকারদের আসলে কপারেশনটা লাগবে। সো এখানে প্রশ্ন হচ্ছে, ব্যাংকিং খাতের সংস্কার কথা বহু বছর ধরে হচ্ছে, এখন IMF বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলি, ADBর এই কর্মসূচিগুলো আসলে টেকসই কোনো ফল দিতে পারবে কিনা, যতক্ষণ পর্যন্ত না আমরা রাজনৈতিক প্রভাব, খেলাপি ঋণ, অর্থ পাচারের সমস্যার সমাধান না করতে পারবো। ওইটাই, আমরা তো সত্যিকার এই জাতির, আমাদের তো দুর্ভাগ্য হচ্ছে আমরা শেষ পর্যন্ত মানে এন্ড অফ দ্য ডে আমরা নিজেরা ভালো হইনি। যেমন আমাদের প্রধানমন্ত্রী খুব করে বলেন ইদানিং যে টিস্যুটা আমি কিন্তু পকেটে রাখি। আমি কিন্তু আপনার সাথে অনেকবার বলছি, আমরা সিঙ্গাপুরে গেলে টিস্যু ফেলি না। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু টিস্যুটা দেখাই দিচ্ছে যে আমরা টিস্যুটা আমি পকেটে রাখি, আমার পকেটে অনেকগুলো টিস্যু পাবেন আপনি। এই যে এই প্র্যাকটিসটা আমরা আসলে করি নাই সত্যিকার অর্থে দিল্লু ভাই। এবং অর্থনীতির ক্ষেত্রেও মূল সংকটটা ছিল, আমরা কেন এত টাকা পাচার করতে হইলো আমার, এবং বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের চেয়েও বেশি টাকা অন্য জায়গার থেকে গেছে, যেটা বারবার করে আমি বলতে চাই আর কি। বলতে চাই ব্যবসায়ীরা 10% ব্যবসায়ী হয়তো 19-20 করছে। এখন তো নতুন একটা আইন করছে সম্ভবত, আমি নতুন আইনটা এক্স্যাক্টলি জানি না, বাট গল্পটা হচ্ছে এরকম, আপনি যত টাকা পাচার করবেন তত টাকা যদি হিসাব যদি সরকারের কাছে থাকে, ঠিক সেই পরিমাণ টাকা আপনাকে এখানে জরিমানা হিসাবে NBR জমা দিতে হবে। দ্যাট ইজ, আপনি পাচারটা বন্ধ হবে। কিন্তু এক্ষেত্রে যদি কনফার্ম হয় যে আপনি টাকাটা পাঠাইছেন, তাহলে সে সম পরিমাণ টাকা এখানে আপনাকে জমা দিতে হবে। ইটস এ ভেরি গুড প্রসেস। এক, আর টোটাল অর্থনীতির যে চিত্র আমাদের যেটা বললেন, আমাদের মানসিকতা যেটা, এই যে পাচার প্রচার, এই সেই ব্যাংকিং খাত যেগুলা, আপনি যদি আবারও যদি আমাদের অর্থনীতি ঠিক করতে গিয়ে যদি আপনি যদি মনে করেন যে কর্মসংস্থান করতে না পারেন, ব্যবসা বাণিজ্য সহজ করতে না পারেন, এখনও কিন্তু ডিলেমা আছে। যেমন চিটং বন্দরের কথাই বলি আমি, শুধু চিটং বন্দরকে ভাইব্রেন্ট করতে পারলে, শুধু ভাইব্রেন্ট, যেমন চিটং বন্দরে এখনো পর্যন্ত আজকে 50 বছর পরে একটা ওয়ার হাউস নাই, মানে বন্ডেড ওয়ার হাউস যেটা হওয়া উচিত আর কি। এটা হচ্ছে মিনিমাম 200 আইটেমের একটা বন্ডেড ওয়ার হাউস হয়। যেমন সিঙ্গাপুরে একটা জাহাজ গেলে সাথে সাথে ওরা একটা বন্ডেড হাউসে জাহাজে যত মাল লাগে সব কিছু ওখান থেকে কিনে ওরা। সেই স্ট্যান্ডার্ড একটা ওয়ার হাউস কিন্তু চিটং বন্দরে হয় নাই। আপনি ইন্টারেস্টিং পার্টটা কি জানেন দিলু ভাই, যে সিঙ্গাপুরে যে জিনিসটা $20 বিক্রি করবে, আমি কিন্তু $18 বিক্রি করতে পারবো চিটং পোর্টে। কারণ আমার তো যে ওয়ার্কার কাজ করবে 30,000 টাকা বেতন দিলে হবে, আর ওখানে বেতন দিতে হবে $3,000। সুতরাং আমার ওই যে গার্মেন্টস ধরে আমাদের শ্রম যেটা, আমাদের মানুষের শ্রমঘণ্টা যেটা, শ্রম যেটা, সেটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু এখানে একটা বিউটিফুল অনেক বড় ব্যবসাটা, এবং এটা ডিগনিটিও পারবে। আমরা কিন্তু কিছুই করি নাই সত্যিকার অর্থে, আমরা কাজগুলো না করে শুধু শুধু আকাম করছি সত্যিকার অর্থে। এই জাতির দুর্ভাগ্য হচ্ছে। এখন আমরা আশা করছি, যেমন আমরা অর্থমন্ত্রীর কথা আরেকটু বলি, আমরা বলছি যে এখানে স্ক্যানিংয়ের ঝামেলা, স্ক্যানিং নিয়ে ঝামেলা হচ্ছে, আমাদেরকে সাথে সাথে বললে তোমরা করো, ইনভেস্ট তোমরা করো, তোমরা এখান থেকে তোমরা করো। চিটং চেম্বারকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমরা শুরু করতেছি।
ল্যাব যেটা আপনি কেমিক্যাল আনছেন, ল্যাবের জন্য আমাকে ঢাকা পাঠাতে হয়। মূল সংকট কিন্তু ঢাকা কেন্দ্রিক। আমি ঢাকাকে প্রাধান্য দিতে গিয়ে এই দেশটাকে নষ্ট করছি। ডিসেন্ট্রালাইজেশন শব্দটা আমরা কোনোভাবেই শিখি নাই। আগের যারা মানে ডিসেন্ট্রালাইজেশন যদি না করেন, আপনি সব কিছু যদি ঢাকার কেন্দ্রিক করতে যান, এই যে ঢাকাতে আপনি যে গার্মেন্টস হইল গাজীপুরে, সেটা কিন্তু ঢাকার জন্য হয়েছে। মানে আমি ঢাকায় থাকি, আমাকে আই হ্যাভ টু স্টে ইন ঢাকা অ্যান্ড আমাকে গাজীপুর একটা কাছাকাছি জায়গায় আমি তো ফ্যাক্টরিতে যাইতে হবে। এটাও একটা কারণ ছিল সত্যিকার অর্থে। বাট এই ফ্যাক্টরিটা উনি যদি ওখানে করতো, যেমন প্যাসিফিক জিন যেটা আছে, বাংলাদেশের যত সবচেয়ে বড় ব্যবসায়ী কিন্তু এরাই, প্যাসিফিক জিন্সের যেটা ইপিজেডে যেটা করে, অনেক বড় ব্যবসায়ী আছে চিটংয়ে। এদের চিটংয়ে আপনাকে চিটংকে ফ্যাসিলিটেট করতে হবে। যত ফ্যাসিলিটেট আপনি চিটংয়ে করবেন, বাংলাদেশ তত উন্নত হবে। কিন্তু আমরা সে অর্থে চিটংয়ে ফ্যাসিলিটেট করার থেকে ইচ্ছাকৃতভাবে আমরা পিছিয়ে গেছি। মানে আমি সরকারি সিদ্ধান্তের কথা বলতেছি। এবার আমরা আশা করতেছি, আবারও বলি, টোটাল ইকোনমির যে সাইজ, এই ইকোনমিকে ভাইব্রেন্ট করতে হইলে অনবোর্ড করতে হবে দোজ হু আর ইচ্ছাকৃত চুপচাপ হয়ে আছে। আর একটা শব্দ উইলফুল ডিফল্টার দ্বারা। এখানে আমি এই টোটাল মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে এই আপনার শোতে আমি ছিলাম। আমি দায়িত্বহীন কথা বলছিলাম, আমার মনে খুব একটা খারাপ করবে না, আপনার শোতে বলে গেছিলাম। নাও স্টিল হি ইজ ডুইং ওয়েল, বাট সেটা কতদিন পর্যন্ত চালাই যেতে পারবেন সেটা দেখার বিষয়। ডক্টর শাহেদ রাজা, এই যে বিশ্বব্যাংক, এডিবি সহ ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে বাংলাদেশ প্রায় সম্ভবত $3.11 বিলিয়ন একটা জরুরি বাজেট সহায়তা পেয়েছে। সো এটা কি আপনি স্বস্তির অর্থ বলবেন, নাকি ক্রমবর্ধমান ঋণ নির্ভরতার একটা সতর্ক সংকেত? কারণ বাংলাদেশ কিন্তু আমাদের লোকাল ব্যাংকগুলো থেকে প্রচুর, বিশেষ করে সরকার কিন্তু প্রচুর ঋণ। আমি এই ঋণটা যেটা বললাম, এটা ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য গভর্নমেন্ট নিচ্ছে। $3 বিলিয়ন বাংলাদেশের এখন সরকারের ঋণ নেওয়ার মতো প্রয়োজন নাই। কারণ আমাদের এই যে ব্যাংক লোন যেটা বললেন, ব্যাংক থেকে লোন আপনি আমাদের যে 6টা ব্যাংক প্রফিট করেছে, আপনি তাদের প্রফিট অ্যানালাইসিস করে দেখবেন, মূলত তারা সরকারের সাথে বিজনেস করে প্রফিট করেছে। অর্থাৎ তাদের যে ডিপোজিটটা আছে, তারা ট্রেজারি বিলে, গভর্নমেন্টের বিল বন্ডে তারা টাকাটা ইনভেস্ট করেছে, পাবলিক প্রাইভেট সেক্টরে না দিয়ে। এই টাকা কিন্তু এই বছরে কিন্তু এই ফেনোমেনা থাকবে। আপনি খুব জোর করে যদি গভর্নমেন্ট, যদি আমি যেটা বললাম যে এক ধরনের বিপ্লবী অ্যাটিটিউড, যে আমি এটা করবো, দেশে এটা আমাকে করতে হবে, সরকার যদি এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার মতো সামগ্রিকভাবে দৃঢ়তা তো সরকারে থাকে, তাহলে এই সার্কুলারগুলি কাজে আসবে এবং শিল্প কারখানা গতিটতি আবার ঘুরে যাবে। উনি যেটা বলতেছেন, যারা সরে আছে, যারা বাধ্য হয়ে বাইরে আছে, ঘুমিয়ে আছে, রিয়েলি বিজনেসম্যান, তাদের গুপ্ত, যারা ব্যবসা থেকে সরে আছে বাধ্য হয়ে, তাদেরকে ব্যবসাতে নিয়ে আসা, অনবোর্ড করা যেটা আছে। সুতরাং IMF-এর এই যে এত হিসাব করে লোন নেওয়া, আমি পার্সোনালি আমার মনে করি না যে খুব দরকার আছে। আমরা এই লোনটা ছাড়াও মনে করেন আমরা কাজ করতে পারবো, এখন আমাদের যে রিজার্ভ আছে। কিন্তু IMF-এর লোনটা একটা ব্র্যান্ড ইমেজ প্লাস ওরা কিছু কমপ্লায়েন্স বিষয়টা সেট করে, এবং খুবই কম সুদে যে টাকাটা আসে। এর বাইরে যদি আপনি অন্য দেশের কাছে যান, অন্য কোনো সোর্সে যান টাকার জন্য, তাহলে আপনাকে যে 2%, 2.5% সুদ দিতে হবে, সেটা আসলে অনেক বেশি হয়ে যাবে। IMF-এর লোনটা খুবই কম, এই জন্য হয়তো গভর্নমেন্ট এই লোনটা নেয় দুটো কারণে। একটা হলো যে IMF কমপ্লায়েন্সটা আপনাকে নিশ্চিত করে আপনি এটার জন্য করতে, কিন্তু ওদের কমপ্লায়েন্সটা এই মুহূর্তে গভর্নমেন্ট কতদূর করতে পারবে, এটা আমার একটা চিন্তা আছে। কারণ কি, ওদের কমপ্লায়েন্সের সাথে জড়িত হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর। প্রথমে জিনিস আমাদের ওই যে ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের যে বিষয়টা, মানে আমাদের রেভিনিউ খাত, এখানে হচ্ছে ওদের কমপ্লায়েন্সটা সবচেয়ে। ওরা বলবে যে এটা করো না, সাবসিডি দেওয়া বন্ধ করে দাও। এখন আপনি বাংলাদেশে যে সমস্ত জায়গায় গভর্নমেন্ট সাবসিডি দিয়ে আসতেছে, সেগুলি যদি এখন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এগোবে না, কাজটা হবে না। যেমন আমরা যেটা ফাইট করতেছি এখন, আজকে আপনার সাথে আলাপ করতেছি, বাংলাদেশ আমেরিকাতে বসছে যে আমাকে আরো 3 বছর তুমি রাখো, LDC-তে রাখো, যে আমি বড়লোক হতে চাই না, আমি গরিব থাকতে চাই আরো 3 বছর। তাই আমরা কখনো মনে করেন গরিব থাকার জন্য সংগ্রাম করব, কখনো বলবো যে না আমি গরিব না, আমাকে তুমি ডেভেলপিং কান্ট্রি হিসেবে তুমি আমাকে স্বীকৃতি দাও। এই তো অবস্থা হয়েছে। এই জায়গাগুলিতে না আসলে একটা ভীষণ দরকার আমাদের, এখন রিয়েলি একটা ভিশনারি লিডারশিপ দরকার। বাট এটাও তো ঠিক যে একটা নতুন বাস্তবতার সম্মুখীন হবে, টাইম পেলেও হবে, টাইম না পেলেও হবে। টাইম পেলেও বাংলাদেশ
আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে কিনা, না এর মধ্যে কিছুটা পরিস্থিতি মোকাবেলা বাংলাদেশের করতে পারবে, অর্থনীতিটা মানে বাংলাদেশের যে সেটা বলা খুব সবচেয়ে কঠিন। শক্তি যেটা আছে, যেটা যে 4 কোটি যুবক, 10 কোটি মধ্যবিত্ত প্রায় বলা হয়, মানে ফ্যামিলি মিলে সব মিলে 4 কোটি মানুষ রিয়েলি মধ্যবিত্ত আছে এখানে। এই যে শক্তিটা, এই শক্তিটা যদি কাজে লাগে, আপনি বাংলাদেশের জিডিপি অনুযায়ী এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ দ্বিতীয়, $500 বিলিয়ন, কিন্তু ইন্ডিয়ার চাইতে, ইন্ডিয়ার পরে আর কেউ নাই, বাংলাদেশ তারপরে আছে। তো সুতরাং আমরা পৃথিবীতে যে ধরেন 32তম আমরা কান্ট্রি জিডিপির দিক থেকে, এশিয়াতে আমরা 9th কান্ট্রি, সব মিলে আমাদের কাছে কিন্তু বেসিকটা আছে। আমাদের যেটা হয়েছে 55 বছরে রাজনৈতিক লিডারশিপ যেগুলি ছিল, সেখানে আপনার প্রাইভেট সেক্টরকে নিয়ে, জনগণকে নিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য যেই গতিটা দেওয়া দরকার ছিল, সেটা টোটালি 5 থেকে 10 বছর মেয়াদে, 2টা মেয়াদে আমার হিসাবে 91 থেকে 2000 পর্যন্ত এই সময়টা গেছে বেসরকারি খাত ব্যবসা বাণিজ্যের শুরুর সময়। ওরকম একটা মোটিভেশন কিন্তু এই 10 বছর মতো এখন দরকার, তাহলে আমরা এই ঘুরে দাঁড়াতে পারবো। আপনি উনি যেটা বললেন যে মূল্যস্ফীতি বাড়ানোর কথা, হ্যাঁ, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেটা বলি আমরা, কেন আপনি মূল্যস্ফীতি এখানে বাড়তেই থাকবে। আপনি এখানে করেছে কি যে আমাদের ব্যাংক রেট হচ্ছে এখন 10%, ব্যাংকের যে রেট আছে, বাংলাদেশ ব্যাংক যে রেটটা দিয়েছে, ব্যাংক রেট বলতে যেটাকে বুঝি আমরা, সেটার সাথে বলছে তুমি 4% যোগ করতে পারবা, স্প্রেড যোগ করতে পারবা, অর্থাৎ বিনিয়োগ করার জন্য তুমি 4% বাড়াই দিতে পারো। তাহলে কত হলো? 14%। এখন এই 14% টাকা নিয়ে একটা ব্যবসা করা আসা, এটা তো আমার মনে হয় না সম্ভব হবে। তাহলে আমি ব্যাংক রেটটাকে কেন কমাচ্ছি না? ব্যাংক রেটটা কমাচ্ছি না, আমার এই ইনফ্লেশন যেটা বলি আমরা, সেটা আমাদের 9%, 10%, 11%। অর্থনীতির একটা ধ্রুপদী চিন্তা আছে যে কোনোভাবেই এই ডিপোজিটের উপরে কাউকে, মানে তার কোনো ব্যক্তিকে মূল্যস্ফীতির চাইতে কমে দেওয়া যাবে না। এটা একটা ধ্রুপদী আইডিয়া। তাহলে হবে কি যে একজন লোকের 100 টাকা থাকলে পরবর্তী বছর 90 টাকা হয়ে যাবে। এই জন্য তাকে বলছে যে 100 টাকার সাথে ওই যে 10 টাকা তোমার এই বছর যে ইনফ্লেশন হয়েছে, এটা যোগ করে তুমি তাকে দিতে হবে, নাহলে তো তার টাকাটা হারায় যাবে। বাংলাদেশের জন্য এগুলি আসলে নতুন করে ভাবার সময় এসছে, কারণ আমরা অর্থনীতিতে কোন জায়গায় নেব, পুরো বাণিজ্যিক তো আমরা করতে পারছি না। আপনার পৃথিবীর বড় বড় ধনীদের সম্বন্ধে না গল্প আছে একটা, যে আমার প্রথম $1 বিলিয়ন সম্বন্ধে তুমি জিজ্ঞেস করো না, পরেরটা জিজ্ঞেস করো, আমি তোমাকে উত্তর দিতে পারবো, প্রথমটা সম্বন্ধে আমি তোমাকে উত্তর দিতে পারবো না। দেখুন আমরা তো ওই যে মানে কি ক্রনিক ক্যাপিটাল দিয়ে দুর্বৃত্তের অর্থনীতি, যেটা আপনি যে বললেন যে বিভিন্নভাবে টাকা রোজগার করে মানুষ শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য তৈরি করে। আমাদের এখানে যেটা হয়েছে কি, মাথার মধ্যে কিছু জিনিস আছে আমাদের, সবাই মিলে ব্যবসায়ীদেরকে না একটা কমন ভিকটিম বানায় ফেলে আর কি, যে ব্যবসায়ী মানে হচ্ছে টাকা পাচার করতেছে, ব্যবসায়ী মানে হচ্ছে দুর্নীতি করতেছে। এই জায়গাগুলিতে একটু নতুন চিন্তা ভাবনার মধ্যে আসতে হবে আর কি। আমরা ব্যবসায়ী মানে আমরা আসলে দেশের জন্য, সমাজের জন্যই কাজ করতেছি। হ্যাঁ, আমি নিজের জন্যও কাজ করতেছি, বাট আমি তো এমপ্লয়মেন্ট, শুধু আমিও সেই মর্যাদাটা দাবি করি আর কি, তাহলে ব্যবসাটা ঘুরে দাঁড়াবে। রহমান, একটু এই যে এখনো একদিকে ওয়ার, আরেকদিকে আপনার এনার্জি প্রাইসের দাম বাড়ছে, অন্যদিকে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেনের মধ্যে আনসার্টেনিটি, এগুলো বাংলাদেশের নতুন একটা বাজেট বা বৈদেশিক লেনদেনে কতটা চাপ সৃষ্টি করতে পারে বা করছে বলে মনে হয়? টোটাল বাজেট প্রক্রিয়ার মধ্যে যেটা আমি বারবার করে যেটা আপনাকে আজকের আসত যেটা বলতে চাই আর কি, আমি টোটাল বাজেটের ভিতরে গিয়ে 9.38 এত বড় বাজেট, আওতা বাড়ানো যেসব গল্পগুলা, সত্যিকার অর্থে যদি যারা রেগুলার কর দেয়, আমরা যারা রেগুলার কর দিয়ে যাচ্ছি, তাদেরকে যদি প্রেশার করতে থাকেন, আপনি আমার থেকে টাকা বেরোবে না, টাকা বের করতে হবে নতুন। আপনার সাথে আগে বলে গেছি, রাস্তায় যে ফুটপাতে যে বিক্রি করতেছে, ওই লোকটাকে আপনাকে আওতার মধ্যে আনতে হবে, আওতা বাড়াইতে হবে। আওতা যত খুশি বাড়াইতে না পারবেন, এই অর্থনীতিকে পূর্ণ, আপনি যে বাজেট দিতে পারবেন, গল্পের বাজেট হবে, কিন্তু বাজেট পূর্ণাঙ্গ হবে না কখনো। নাম্বার 1, আপনি যে রিজার্ভের কথা উনি যে প্রথমে বলল, রিজার্ভ ইজ নট দ্য ইন্ডিকেটর। রিজার্ভ এবং রিজার্ভ বেশি টাকা মানে আসলে খারাপ, যে আপনার দেশে ইনভেস্টমেন্ট নাই, আপনি ফরেন কারেন্সি ইউজ করতে পারতেছেন না, দ্যাট ইজ ভেরি ব্যাড ফর আস, নাম্বার 1। আর টোটাল অর্থনীতির যে দুর্দশা, এখনও দুর্দশার মধ্যে আছি আমরা সত্যিকার অর্থে। আমরা বুঝতে দিচ্ছি না বা বুঝাইতে চাচ্ছিও না, আমরা বুঝেও না বুঝার বান করতেছি। এই অবস্থা থেকে আমাদেরকে সরে আসতে হবে। এবং আমি আবার বলতেছি, বারবার করে বলি যে এইটা যতক্ষণ আপনি ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিবেন, যত ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিবেন, তত বেশি দেশের লাভ হবে, মানুষ ওইভাবে প্ল্যানটা করতে পারবে। এবং ব্যবসায়ীদেরকে অনবোর্ড করা, বারবার করে বলছি, ব্যবসায়ীদেরকে অনবোর্ড করা। আমি সেখানে দল,
মত কিচ্ছু দরকার নাই। আপনি আগে অর্থনীতি চাঙ্গা করেন। অর্থনীতি যতক্ষণ চাঙ্গা না হবে না, আপনি দেখেন রাজনীতিকভাবে আপনি কিন্তু শেষ পর্যন্ত মানে ঝামেলায় পড়বো আমরা। আমরা তো এই আর ঝামেলা চাই না এই বাংলাদেশে। আর কত 50 বছর পর আমরা ঝামেলার মধ্যে থাকবো? অর্থনীতির বঙ্গুর টঙ্গুর এসব শব্দ বলতেই ভালো লাগে না। দেখেন, আমি শুধু আমার একটা সেক্টরের কথা আপনার সাথে না বললেই নাই। আমার যেহেতু গাড়ি ব্যবসা করি, মূলত বাজেটে ইলেকট্রিক গাড়িকে ফ্যাসিলিটেট করার জন্য করছে। আমরা উই ডোন্ট মাইন্ড, কিন্তু কেন বাংলাদেশ এখনও ইলেকট্রিক গাড়িতে চালানোর মতো বাংলাদেশ? এখন আপনি 2 বছর চালাচ্ছেন, 2 বছর পর যখন রিসেল ভ্যালু দিবেন, আপনাকে তো প্রত্যেকটা পরিকল্পনা 10 বছর পরের জন্য করতে হবে। 3 বছর পরে যখন আপনি ইলেকট্রিক গাড়িটা বিক্রি করতে যাবেন, বিশেষ করে আমি একদম নাম ধরে বলি চাইনিজ গাড়িগুলো যদি আপনি যখন বিক্রি করতে যান, এটার কোনো ক্রেতা থাকবে না। এই গাড়ির ব্যাটারি কীভাবে আপনি ড্যামেজ করবেন? এই দেশটাকে কি আপনি লিথিয়াম ব্যাটারির ডাম্পিং ইয়ার্ড বাড়াচ্ছেন? আপনাকে এখন থেকে এগুলো সচেতন হতে হবে, সরকারকে ডিসিশন নিতে হবে। এখন আমাদের প্রধানমন্ত্রী লন্ডনে ছিলেন, ইলেকট্রিক গাড়ি দেখছেন। লন্ডনে কিন্তু ইলেকট্রিক গাড়ি নাই, জানেন? ওখানে হাইব্রিড গাড়িকে বেশি ফ্যাসিলিটেট করা হয়েছে। হাইব্রিড গাড়ি হইলে ওই মেফেয়ারের ওখানে ট্যাক্স ফ্রি, টোল ফ্রি, পার্কিং ফ্রি, মানে শুধু ফ্যাসিলিটেট করার জন্য যে তুমি হাইব্রিড গাড়ি চালাও, পরিবেশ বান্ধব গাড়ি চালাও। ইলেকট্রিক গাড়ির জন্য এখনও করে নাই। ইলেকট্রিক গাড়ি আলটিমেটলি বাংলাদেশে একটা পক্ষকে আপনি যদি মনে করেন, এখনও বাজেটে ওই পক্ষপাতিত্ব চলছে। এই বাজেটও টুকটাক হয়েছে। আমি আপনার সাথে জনগণের সামনে বলতে চাই, দরকার তো নাই। আপনি সবাইকে উইন করে দেন, লেভেল প্লেইং ফিল্ড করে দেন। আপনার যদি ভালো লাগে আপনি ইলেকট্রিক কিনেন, আপনার যদি ভালো লাগে আপনি হাইব্রিড কিনেন, আপনার ভালো লাগতেছে কিনেন, তেলের গাড়ি কিনেন। সবার জন্য মুক্ত। একটা ফ্যাসিলিটেট করে আরেকটাকে আপনি দাবায় রাখবেন। সিকেডি যেটা করে, যেটা সব কিছু হয় না, শুধু স্ক্রুড্রাইভার দিয়ে যন্ত্রপাতির স্ক্রুড্রাইভার লাগায়, ওইটাতে আপনি ফ্যাসিলিটেট করে রাখছেন। আমার ডিউটি 150% হলে ওইটা করছেন 60%। কেন রে ভাই? আপনি কাকে প্রমোট করতেছেন? এখানে কিসের ইন্ডাস্ট্রি হচ্ছে? কোনো কর্মসংস্থান হচ্ছে না। কিন্তু 4টা লোক একটা স্ক্রুড্রাইভার দিয়ে লাগাই দেওয়া, দেশের কর্মসংস্থান হচ্ছে না, অর্থনীতির ভালো হচ্ছে না, এবং পরে এই গাড়িগুলো কোনো ভালো গাড়ি না। আপনি কেন এটা করতে যাচ্ছেন? এই জায়গাগুলো ফোকাস করতে হবে। যে লোক জানে তাকে দিয়ে আপনার বাজেটটা করাইতে হবে, জিনিসগুলো করাইতে হবে। আমরা ওই হুজুকে বাঙালি এখন ওইভাবেই চলতেছি। আর এনবিআর বিশেষ করে এনবিআর নতুন চেয়ারম্যান আসছেন, আমাদের প্রত্যাশা অনেক। আমলাতান্ত্রিক জটিলতা যেটা এই ডিরেগুলেশনের গল্প, এটা কিন্তু ওখান থেকে টেনে আসতেছে। ওনারা যদি ডিলে করেন অ্যাসেসমেন্ট করতে, আমি কিন্তু একদিন পিছিয়ে যাই। ওনারা যদি আমাদের পণ্য নিয়ে টানাটানি করেন, কি আনছে, এত কিছু দরকার নেই তোরে ভাই। আমরা যখন আপনি যেটা বললেন, প্রথমে 1 কোটি টাকার হিসাব দিবেন না। সাইফুর রহমান যেটা বলছিলেন যে টাকা ইনভেস্ট করো, আমরা কোনো হিসাব নিব না, আমাকে ওই জায়গায় ফেরত যেতে হবে মনে হয়। জি, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। ডক্টর শাহেদ রেজা, ক্লোজিং রিমার্কস। যেটা আপনি আমাকে প্রথমেই জানতে চাচ্ছিলেন যে কি করলে এখন মানে আমাদের অবস্থা, দেশের অবস্থাটা ভালো হবে, সেই জায়গা থেকে আমি শেষ করতে চাই যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে ঠিক করতে হবে এবং আমাদের শিল্পায়নের যে শিল্পের চাকা, যে সমস্ত বন্ধ চাকা আছে আমাদের, এগুলিকে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে গভর্নমেন্টের যে লক্ষ্যমাত্রা আছে, লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে, কর্মসংস্থান তৈরি হবে, আদারওয়াইজ কোনো কিছু হবে না। আর আমি ওই যে যুদ্ধ বা বর্তমানে যে বিশ্ব যে বিপর্যয়, এগুলো নিয়ে বাংলাদেশ থেকে আসলে খুব বেশি ভাবনা চিন্তার নেই। আমরা আমাদের কাজটা করতে পারলে হবে। বিশ্ববাজারে আমাদের যে অংশগ্রহণ আছে সেটা হবে। এবং এই যে পুঁজিবাদী ব্যবস্থায় আমরা খুব একটা আরামের জীবন কোনো দিনে পাওয়া যাবে না। আসলে এই যে ধনী দরিদ্র বৈষম্য, এগুলি টিকিয়ে রেখে শুধু এর মধ্য দিয়েই আপনাকে বাঁচতে হবে। কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে গভর্নেন্স ইস্যুটা। আপনি মানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যে আপনি সরকার যে জনগণকে তাকে নিয়মের মধ্যে, আইনের মধ্যে চলার যে বিষয়টা, সেটাকে নিশ্চিত করতে হবে। তা আমি আশাবাদী এই গভর্নমেন্ট যেটা আছেন, ওনারা যে পরিকল্পনা নিয়েছেন, বা আমাদের অর্থমন্ত্রী মহোদয় এবং কেন্দ্রীয় ব্যাংক যেভাবে এগিয়ে এসছে, ওরা যদি আমাদের যে সরকারি বেসরকারি যে ব্যাংকগুলি আছে তাদেরকে যদি উৎসাহিত করে এবং তাদের জন্য যদি একটা পলিসি যদি থাকে, যেমন আপনাকে আগেও বলছিলাম যে একটা ব্যাংকের অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটির একটা ব্যাপার আছে। তো তার অ্যাসেটটা আপনি ডাইলুটেড করে দিলেন, তার 100 টাকার অ্যাসেট 20 টাকাতে 30 টাকাতে নিয়ে আসলো, তাহলে এই 70 টাকা সে কী হবে? তার বইতে পোস্টিং দিবে, বইতে। কারণ ব্যাংক তো আর
আর্থিক প্রতিষ্ঠান তো আর গোডাউন দিয়ে চলে না, আর্থিক প্রতিষ্ঠান চলে ব্যালেন্স শিট দিয়ে। আর ওই ব্যালেন্স শিটে তাকে ওই অ্যাসেটটাকে দীর্ঘমেয়াদে কীভাবে তার, কারণ সে যদি মুনাফা করতে না পারে, ধরেন আপনি সুদ মাফ করার যে ব্যাপারটা এসছে, প্রথমে সুদ মাফ করবেন আপনি যে সুদ আপনি আমাকে এখনও ব্যাংকের অ্যাকাউন্টে নেন নাই কিন্তু আমার অ্যাকাউন্টে রাখছেন, ওইটা আপনি মাফ করে দিলেন, ঠিক আছে। তারপরে যেটা নিয়ে গেছে, যেটা ইনকামে নিয়ে যাওয়া বলে, সেখান থেকে যদি সুদ মাফ করতে হয় তাহলে ওইটা একটা রিপ্লেসমেন্ট লাগবে। ওই রিপ্লেসমেন্টটা আপনাকে কীভাবে করবেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা সুনির্দিষ্ট যদি প্রস্তাবনা না আসে যে আপনি এই আপনার আয় খাত যেটা আছে, আয় খাত থেকে আপনি এই 10 টাকা দিয়ে দিতে পারেন, এই 10 টাকা আপনি আগামী 10 বছরে ব্যবসা করে প্রফিট করে আপনি ধীরে 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 ব্যাংক হিসেবে আপনি অ্যাডজাস্ট করবেন। আর ক্যাপিটাল মার্কেটেও আপনার এটা কোনো, কারণ এই যে ধরেন এই বছরে যে 5-6টা ব্যাংক যে আপনার দিয়েছে মাত্র টাকা ডিভিডেন্ড দিতে পেরেছে, আপনি আর বাকিরা কেউ ডিভিডেন্ড দিতে পারে নাই। এখন আপনি ব্যাংক হলো ক্যাপিটাল মার্কেটের ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার। এখন সে যদি আপনার ডিভিডেন্ড দিতে না পারে তাহলে আপনার ক্যাপিটাল মার্কেটও চাঙ্গা হবে না, ক্যাপিটাল মার্কেট চাঙ্গা হবে না। এবং আরেকটা জিনিস করেছে, এটাও একটু ভাবা দরকার, এই জিনিসগুলি যে আমাদের আসলে কম্পোজিট প্ল্যানিংটার অভাব আছে। আমি আপনাকে যেটা বলছিলাম, যেটা খুব সামনের দিকে রেডিক্যাল চিন্তা এটা করা দরকার আছে একটু। ব্যাঙ্কগুলিকে বলেছে যে তুমি 2000 কোটি টাকা যদি না হয় তাহলে তুমি কাউকে ডিভিডেন্ড দিতে পারবে না, তোমার মূলধন যদি 2000 কোটি টাকা না হয়। বাংলাদেশে 2000 কোটি টাকা মূলধনের ব্যাংক আছে সম্ভবত 3টা, আমি নাম নাই বললাম, যেন 3টা ব্যাংক আছে প্রাইভেট সেক্টরে আউট অফ 32 ব্যাংকসের মধ্যে। তাহলে বাকিরা কি ডিভিডেন্ড দিতে পারবেন না? আচ্ছা, এখন ব্যাংকের ক্যাপিটাল যদি বাড়বে, সাথে সাথে তার যদি অ্যাসেট না বাড়ে, তাহলে কিন্তু তার নেট অ্যাসেট ভ্যালুটা তার কমে যাবে। তার 100 টাকা ছিল ভ্যালু, অ্যাসেটের মূল্য, এটা কিন্তু দিনে দিনে কমতে থাকবে তার। তাহলে এই প্রভিশনগুলি করার জন্য, এই ছিদ্রগুলি বন্ধ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট গাইডলাইন যদি না থাকে, তাহলে আসলে এই যেগুলির জন্য বলা হচ্ছে এগুলি কোনোটাই কোনো কাজে আসবে না। আমি একটা লাইন বলি, যদি আপনি 2-3 লাইনও বলতে পারেন। না, একটা লাইন দিয়ে শুরু করি, 2-3 লাইন বলবো। আমি এর মধ্যে ওই চিটাগাং ওয়াসার এমডির সাথে আমার একটা আলাপ আলোচনা ছিল। আমি বললাম যে এই যে আপনি যে টেন্ডার করবেন, পাইপগুলো আনবেন, এগুলো আনেন, এগুলো তো বলে যে আমরা যদি পিপিই যেটা মানে ওদের যেটা ম্যানুয়াল আছে, ওই ম্যানুয়াল যদি ঠিক, তাহলে কিন্তু আগের মতোই দুর্নীতি হইতে থাকবে। কারণ ওই যারা কোয়ালিফাই করবে আমদানি করতে গিয়ে, মানে টেন্ডার যেটা হয়, টেন্ডারে মানে কোয়ালিফাই করার জন্য যোগ্যতা লাগে। আপনি গিয়ে কালকে সকালে আমাকে খুব পছন্দ করে, আমি খুব ভালো লোক জানে, কিন্তু আমাকে সে ইম্পোর্ট করতে দিতে পারবে না, দিতে হবে ওই লোকরে। ওই লোক আনলেই কিন্তু আপনার 2 নম্বরগিরি করবে। আগের যারা করছে ওদেরকে সরানোর জন্য পিপিই চেঞ্জ করতে হবে। এটা অলরেডি অর্থমন্ত্রী সাহেবকে বলা হয়েছে যে পিপিই চেঞ্জ করতে হবে। দেশে যদি আপনার আগের সকল কর্মকাণ্ড যেগুলা, বিশেষ করে টেন্ডারবাজির যে গল্পটা, সেই গল্প যদি চেঞ্জ করতে হয় আপনাকে সব কিছু কিন্তু চেঞ্জ করে নিতে হবে। নাহলে কিন্তু একদিনে হঠাৎ করে আপনার দুর্নীতি বন্ধ হবে না। এই দুর্নীতির মূল জায়গায় কিন্তু আপনি যদি ওই স্পেসিফিকেশনে তারা পেশটা করে, এই জায়গাগুলো। আমি এবার আমার সৌভাগ্য হয়েছিল যে সিডিএ এবং ইয়াতে 2 জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আর কি, চিটাগাং ওয়াসাতে। আমি চেম্বারের প্রতিনিধি হিসেবে গেছিলাম ওখানে মিটিংয়ে। সব জায়গায় কিন্তু দুর্নীতির জায়গাটা কিন্তু ওই গল্পটা, যে টেন্ডারটা করতে পারবে শুধু জিল্লু ভাই আপনি পারবেন, আমি অনেক সৎ, আপনি ধরেন আমি খারাপ অথবা আপনি ভালো, আমি পারবো না। পারবে ওই লোকটা, যে লোকটা আগে থেকে করে আসছে, তার যোগ্যতা 15 বছরের অভিজ্ঞতা, এগুলো থেকে সরে আসতে হবে বাংলাদেশকে। কোনো যোগ্যতা লাগবে না, আপনি ভালো মানুষ, আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার, আপনি উইলফুল ডিফল্টার না, উইলফুল ইচ্ছাকৃত ডিফল্টারদের বিরুদ্ধে সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে, সরাসরি সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক অলরেডি মনে হয় এটা নিয়ে কাজ করতেছে। যারা ইচ্ছাকৃত টাকাটা দিচ্ছে না তাদের বিরুদ্ধে, তাদের সম্পত্তি ক্রোক থেকে শুরু করে তাদেরকে যা কিছু সামাজিকভাবে অপমান করার দরকার সেটা করা উচিত সরকারের। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে 3য় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে 3য় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান এবং ডক্টর শাহেদ রেজা, অসংখ্য ধন্যবাদ আলোচনা নেবার জন্য। দর্শক, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছিলাম এবং অর্থনীতি, ব্যবসা বাণিজ্য স্থবির ওনারা বলছেন এবং এটা অনেক দিন ধরেই আছে। নতুন সরকার নিয়ে তেমন কোনো নেতিবাচক বক্তব্য ওনারা দুজনেই রাখেননি। প্রধানমন্ত্রীর ইচ্ছা তৎপরতায় ওনারা সন্তুষ্ট, অর্থমন্ত্রী ওনাদের সেক্টরের লোক, সেখানেও আসার জায়গা আছে, কিন্তু তারপরও অর্থনীতি আসলে স্থবির।
এখানে একটা কথা আমার এক অতিথি বলছিলেন যে গতানুগতিক ধারায় আসলে সরকার, বর্তমান সরকার চলতে চাইলে কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে পৌঁছতে পারবে না। মূল কথা যেটা, আমাদের প্রাইভেট সেক্টরকে আসলে অনেক এক সময়কার অত্যন্ত ভাইব্রেন্ট সেক্টর, এটাকে অনেক গতিশীল করতে হবে এবং এই বেসরকারি খাতকে আরও প্রণোদনা দেওয়া, তাদেরকে আরও উৎসাহ যোগানো, আরও সক্রিয় করে তোলাটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা ইনভেস্টমেন্টের কথা বলি, ইনভেস্টমেন্টের সঙ্গে আমরা জানি কর্মসংস্থানের সম্পর্ক আছে, প্রবৃদ্ধির সম্পর্ক আছে, বৈদেশিক বিনিয়োগ আমরা আনতে চাই, এফডিআই আনতে চাই, কিন্তু ডোমেস্টিক ইনভেস্টমেন্ট না হলে বিদেশিরাও আসলে এখানে উৎসাহ পাবে না, কারণ যেই বিদেশি এখানে আসবে সে এখানকার ব্যবসায়ীদের সঙ্গে তার একটা সম্পর্ক, যোগাযোগ থাকবে এবং সে তাদের চেহারাটাও আসলে বুঝতে চাইবে। অফকোর্স মূল্যস্ফীতি দীর্ঘদিন যাবত একটা বড় সমস্যা, সেই সমস্যার সমাধান করতে হবে এবং মূল কথা যেটা, সেটা হচ্ছে যে গভর্নেন্সটাকে ঠিক করতে হবে। সুশাসনের বা শাসনের এই জায়গা যদি ঠিকঠাক না করা যায়, তাহলে আসলে কোনো সমস্যার সমাধানই করা সম্ভব হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।